This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আসলে অনেক সময় আমরা কাছের মানুষের উপকার করতে গিয়ে অপকার করে ফেলি, বুঝতেই পারি না যে হিতে বিপরীত হয়ে যাচ্ছে কিনা গোটা বিষয়টা। রাজ্য সরকার আর তৃণমূলও কি বুঝতে পারছে যে শেখ শাহজাহানের তারা উপকার করতে চায় নাকি অপকার? যা দাঁড়াচ্ছে, যা যা ঘটনাক্রম, তাদেরকে তো এই প্রশ্নটা মনের মধ্যে জাগছে। দেখুন, গতকাল শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে বলেছিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কাল সন্দেশখালীর বাঘকে হাতে পায়নি সিবিআই। বিকেলে সিবিআইয়ের তদন্তকারীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ভবানী ভবনে গেছিলেন, তো তাকে নিয়ে আসতে গেছিলেন। বাঘকে তো আর খালি হাতে নিয়ে আসতে যাওয়া যায় না, কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে তাদের। আজ হাইকোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে আদালত অবমাননার মামলা হয়েছে রাজ্যের বিরুদ্ধে। ইডি রাজ্যের বিরুদ্ধে আবেদন করেছে। ওদিকে রাজ্য সরকার প্রথমে দিল্লি দৌড়েছিল, মানে বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর এজলাসে শুনানির আবেদন করেছিল রাজ্য সরকার, যাতে এই হস্তান্তরটা না করতে হয় আর কি। প্রধান বিচারপতির এজলাসে আবেদনের পরামর্শ দিয়েছেন ওই দুই বিচারপতি। এরপরই আজ বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সাংবিধানিক বেঞ্চের দৃষ্টি আকর্ষণের চেষ্টা হয়। প্রধান বিচারপতির কোর্টরুমে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি, কিন্তু সন্দেশখালীর সিবিআই তদন্ত সংক্রান্ত ইস্যু মেনশন করার সুযোগই পাননি তিনি। ততক্ষণে হাইকোর্টে বিচারপতি ট্যান্ডনের ওই ডিভিশন বেঞ্চে আদালত অবমাননার যে মামলা ইডি দাখিল করেছিল সেই মামলার শুনানি হয়ে গেছে। আদালত বলে দিয়েছে যে শাহজাহানকে সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে। প্রথম দিন ব্যর্থ হলেও দ্বিতীয় দিন শাহজাহানকে হাতে পাওয়ার আশায় সিবিআই কিন্তু ভবানী ভবনে চলে গেছে এবং তারপর তাকে হাতে পেয়েও গেছে। এইরকম একটা পরিস্থিতি যখন রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে মরিয়ার চেষ্টা চালাচ্ছেন যাতে শাহজাহানের হস্তান্তর আটকানো যায়, ওদিকে সিবিআই শাহজাহানকে হাতে নিয়ে নিচ্ছে, এইরকম একটা পরিস্থিতি যখন রয়েছে, তখন একটাই প্রশ্ন বারবার মনের মধ্যে হচ্ছিল, জানেন তো, যে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে রাজ্যের অসুবিধেটা কোথায়? মানে কিছুদিন আগে পর্যন্ত তো রাজ্য পুলিশের ডিজির থেকে ডিজি দক্ষিণবঙ্গ বা তৃণমূলের তাবড় নেতা বলছিলেন যে শাহজাহানকে কেন সিবিআই বা ইডি গ্রেফতার করছে না, পুলিশের নয় হাত পা বাঁধা, ওই মামলাতে ওখানে হাইকোর্ট বলেছে এখন চুপচাপ থাকতে, কিন্তু এদের তো কোনো অসুবিধে নেই, কেন্দ্রীয় এজেন্সি ধরছে না কেন? কিন্তু পুলিশের হাত পা খুলে দেওয়ার পর শাহজাহান যখন গ্রেফতার হয়েই গেছে, তখন কোর্ট বলে দেওয়ার পরেও কেন সিবিআইয়ের হাতে তুলে দিতে এত টালবাহানা করছে রাজ্য? আজ বিকেল থেকে সন্ধে পর্যন্ত ঠায় ভবানী ভবনে বসেছিলেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। অবশেষে সন্ধ্যে 7টা নাগাদ শাহজাহানকে হস্তান্তর করে সিআইডি। মানে ওই বিভিন্ন সময় আমরা 3 বিঘা হস্তান্তর বা এরকম বিভিন্ন দেশের মধ্যে বন্দি প্রত্যার্পণ চুক্তি যাদের মধ্যে আছে আর কি, সেখানে এই অপরাধী হস্তান্তরের প্রক্রিয়াটা আমরা দেখেছি যথেষ্ট জটিল। এ তো মনে ছিল তার থেকেও জটিল। ওই হস্তান্তর করার আগে ভবানী ভবনের পেছনের দরজা দিয়ে শাহজাহানকে এসএসকেএমে নিয়ে যান গোয়েন্দারা, সেখানে স্বাস্থ্য পরীক্ষা হয়, তারপর হ্যান্ডওভারের সিদ্ধান্ত নেয় সিআইডি। মানে দেখতে চেয়েছিল যে শরীরের ব্যাপারটা ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক যদি না থাকতো তাহলে কি ঠিকঠাক করে তারপর হস্তান্তর হতো তা জানি না, কিন্তু শাহজাহানের কপালটা ভাবুন তো, সিআইডি স্বাস্থ্য পরীক্ষা করে নিল, তারপর সিবিআইয়ের হাতে তুলে দিল। সিবিআই আবার তাকে হাতে পাওয়ার পরেই ফের একবার হেলথ চেক আপে নিয়ে গেল। সাধারণ মানুষ তো চিকিৎসাই পায় না, আর সেখানে এই কয়েক ঘন্টার ব্যবধানে একবার এসএসকেএম, একবার জোকা ইএসআই, পর দুবার শাহজাহানের হেলথ চেক আপ হয়ে গেল। কি কপাল ভাবুন। একদিক থেকে অবশ্য ভালোই হলো, আগামী দিনে সন্দেশখালীর বাঘের ওপর কত যে ঝড়ঝাপটা যাবে সেটা তো কেউ জানে না। মানে 5ই জানুয়ারি সরবেরিয়ায় ইডির ওপর হামলার ঘটনায় এবার সিবিআই তদন্ত শুরু করবে। কে বলতে পারে যে সিবিআইয়ের হাত থেকে শাহজাহানকে হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হবে না ইডি? তো সেক্ষেত্রে তো এই হস্তান্তর বা এই এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া, এটা তো অনেক সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা। এবার রেশন দুর্নীতির তদন্ত
তদন্তেই সন্দেশখালীর থেকে মার খেয়ে ফিরতে হয়েছিল ইডিকে। সিবিআই হেফাজতে থাকা ওই শাহজাহানকে ইডি তো জেরা করতে চাইতেই পারে, কথাবার্তা বলতে তো চাইতেই পারে, বা সেটা কীভাবে চাইবে সেটা তারা জানে। ওদিকে শাহজাহানের বিরুদ্ধে দিল্লিতে একটা মামলা করে এসছেন বলে শোনা যাচ্ছে রাজ্যপাল। দিল্লিতে রাজ্যপালের কনভয় একটা গাড়ি ঢুকে পড়েছিল এবং রাজ্যপাল আশঙ্কা প্রকাশ করে লিপিবদ্ধ করে এসছেন যে কোথাও গিয়ে তার প্রাণহানির বা ক্ষতির একটা সম্ভাবনা ছিল। ইঙ্গিত বা অভিযোগ সেটাও তো ওই শাহজাহান বাহিনীর দিকেই ছিল। ফলে সেই মামলাটার তদন্ত তো দিল্লি পুলিশের করার কথা। তারাও কি আবার শাহজাহানকে হেফাজতে চাইতে পারে? এবার চাইলে তো আবার শাহজাহানকে দিল্লি নিয়ে যেতে হবে। বাঘের এত ঝক্কি পোষাবে তো? এজন্যই কি কোথাও গিয়ে সিআইডির হাতে রাখতে মরিয়া চেষ্টা করছিল রাজ্য, নাকি এটার পেছনেও আরও অনেক রকম কারণ থাকতে পারে? এক তো এর আগে একজন বাঘ তিনি তিহারে গেছেন, সেই বাঘের দেখভালের ক্ষেত্রে নিয়ে বিভিন্ন সময় তার প্রচুর অভিযোগ আছে, শরীর খুব খারাপ হয়ে গেছে। বাঘ বলে কথা, তো তার দেখভাল ঠিকমতো না হলে আরেকটা বাঘকে কোন ভরসায় পাঠাবে সেই ভাবনাই কি রাজ্যের মধ্যে ছিল? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু আমাকে ইনভেস্টিগেশনই করতে দেবে না, চার্জশিট করতে দেবে না। আর এতদিন ধরে শাহজাহানকে পাওয়া যাচ্ছে না, যখন বাঘের তোয়াক্কা না করে শাহজাহানকে খুঁজতে খুঁজতে শাহজাহানকে পাওয়া গেল, তখন তাকে সিবিআইকে তুলে দাও, এইটা অন্যায় হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এই যে তৎপরতা, এর কারণ কি পশ্চিমবঙ্গবাসী কেউ বুঝতে পারছে না। এতটা মরিয়া কেন? প্রাণ ভোমরা আছে ওখানে। ক্যানিং বাসন্তী মারফত ডায়মন্ড হারবার হয়ে কালীঘাটে আসে তো সম্পদ ধরা পড়ে যাবে তো। দেখুন, রাজনৈতিক নেতারা তো তাদের মতো করে গোটা বিষয়গুলোকে বিশ্লেষণ করেন। আমাদের জাস্ট দু চারটে জিনিস মনে হচ্ছে আর কি। দেখুন, এই সুন্দরবন অঞ্চলটা, ওই জায়গাগুলোর কথা উঠলেই সবার আগে যে বিষয়টা নিয়ে প্রশ্ন ওঠে বা মনের মধ্যে আসে সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। এবার বাঘের মানে জঙ্গলের ভেতর বাস্তুতন্ত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা খুব জরুরি। খাদ্য সম্পর্ক এটা ঠিকঠাক থাকাটা খুব জরুরি। মানে ধরুন, যদি বাঘের খাবার কম পড়ে যায়, বাঘ লোকালয়ে ঢুকে আসে, আবার মানুষজনের তাদের খাবার দাবার যদি কম পড়ে, তারা তখন ওই জঙ্গলের ভেতরে ঢোকে কোথাও গিয়ে ওই মধু পেতে বা কোথাও গিয়ে মাছ ধরতে, ওই জঙ্গলের ইয়ার মধ্যে নদীতে নামে আর কি। ফলে হয় কখনো কুমিরে খায়, না হয় আবার তখন বাঘে ধরে। মানে পুরো জায়গাটায় এই ভারসাম্য, বাস্তুতন্ত্রের ভারসাম্য রাখাটা খুব ইম্পর্টেন্ট। কোথাও গিয়ে এই এক বাঘ যদি এলাকা ছাড়া হয়ে যায়, তাহলে ওই এলাকার ভারসাম্য বা বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হতে পারে। এই ভাবনা কি রয়েছে? সেই জন্যই কি শাহজাহানকে রাখার একটা চেষ্টা চলছিল? এটা একটা ভাবনার বিষয়। দুই, নর্মালি এই বাঘেরা বিভিন্ন সময় তারা তো আবার ওই ভোট মেশিনারিগুলোকে দেখাশোনা করেন আর কি, যার জন্য কোনো বিশেষ এলাকার থেকে বেশি লিড পাওয়া যায়। কাছাকাছি থাকলে তার একটা এফেক্ট থাকে। মানে দেখবেন চুম্বকের বেশ খানিকটা দূর অবধি লোহা টোহা থাকলে টেনে নিতে পারে আর কি, কিন্তু অনেক দূরে চলে গেলে চুম্বক আর কাজ করে না, সেরকম ব্যাপার আর কি। বাঘের ভয়টা অত দূর থেকে কাজ করবে কি না সেটা নিয়ে কি কারোর সংশয় থাকতে পারে? এটাও হতে পারে। আরও একটা জিনিস হতে পারে, জানেন তো, এলাকাটা তো সুন্দরবন, একটা তো বাঘ না, আরও অনেক বাঘ আছে ওই চারপাশে। বাঘগুলোর মধ্যে মানে কোনো একটা জায়গায় বাঘ কমে গেলে এক বাঘের এলাকায় আরেকটা বাঘ ঢুকে পড়তে পারে, বা একাধিক বাঘ সেই এলাকা দখলের চেষ্টা করতে পারে। তাহলে সেখানে আবার শক্তির ভারসাম্য বা শক্তি পরীক্ষা বা সংঘাত এরকম অনেক কিছু হতে পারে আর কি। কোন কারণের জন্য বাঘকে কাছাকাছি রেখে দেওয়ার চেষ্টা, সেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। মানে রাজনীতিকরা তারা যেভাবে দেখছেন তার বাইরেও কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে মনে হলো, জানেন তো। এই একটা কথা আপনাদের শেয়ার করে নিই আর কি। মানে জাস্ট 2 দশক আগের একটা ভারতীয় টেলিভিশন মিডিয়া তোলপাড় করে দেওয়া একটা বিজ্ঞাপনের কথা এই সময় মনে পড়ে যাচ্ছে, আপনাদের সাথে শেয়ারই করছি। ওই জন্য মনে আছে আপনাদের? মনে আছে যে দাগ আচ্ছে হ্যাঁ, এই বিজ্ঞাপনটার কথা?
এখনও কিন্তু এই কয়েনেজটা চলছে একরকমভাবে, এটার কিন্তু এফেক্টিভ রয়েছে এবং কাজে লেগে যায়। মানে বাংলার বিজেপি নেতারা যদি একান্তে কথাবার্তা বলেন টলেন এবং তাদের সঙ্গে যদি কেউ কথা বলার সুযোগ পান বা প্রশ্ন করেন যে শাহজাহান সম্পর্কে আপনাদের কি মত, আমি নিশ্চিত তারা মুচকি হেসে ওই বিজ্ঞাপনের লাইনটাই আউড়ে দেবেন। আসলে রাজনীতিতে কাদাই তো সুধা, তাই না? কিন্তু যখন সেটা প্রতিপক্ষর পোশাকে লেগে থাকে তখনই সেটা অনেক বেশি স্বাদু লাগে আর কি। এখন তৃণমূলের পোশাকে লেগে থাকা একটা দাগের নাম হচ্ছে শেখ শাহজাহান, উত্তর 24 পরগনার জেলা পরিষদে ঘাসফুল কর্মাধ্যক্ষ। তাকে যতই এখন সাসপেন্ড করা হোক, ছিলেন তো তাই, যার বিরুদ্ধে এজেন্সির অভিযান নিয়ে বিধানসভায় মুখ খুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই শাহজাহানের বিরুদ্ধেই সন্দেশখালীর মহিলারা লাঠি ঝেঁটা নিয়ে নেমে পড়বেন। মুখ্যমন্ত্রী কি তখন জানতেন? নাকি বিজেপিও ভাবতে পেরেছিল যে বাংলা নিজের মেয়েকেই চায় বলে জাস্ট এই 2021-এই বিপুল জয় পেয়ে গেল তৃণমূল, 3 বছর পেরোতে না পেরোতেই সেই বাংলার সন্দেশখালীর মহিলারা সেই তৃণমূলের কারোর বিরুদ্ধে এইভাবে লাঠি ঝেঁটা নিয়ে রাস্তায় নেমে পড়বে? বারাসাতে প্রধানমন্ত্রী মোদির সভা ছিল আজকে, সেখানে মহিলাদের উপচে পড়া ভিড় দেখেছেন। সবই তো তৃণমূলের ওই দাগ, শাহজাহানের কল্যাণে নয়, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? এরপরেও বঙ্গ বিজেপি নেতারা কি বলবেন না যে তৃণমূলের গায়ে লেগে থাকা ওই দাগ আচ্ছে হ্যাঁ? দেখুন, যা মনে হচ্ছে তাদের শাহজাহানকে ঘিরে কিন্তু পরিস্থিতি আরও জটিল হতে পারে। মানে শাহজাহান যে গাড্ডাতেই পড়ুক না কেন, তিনিও যে গাড্ডা খুঁড়ে গেছেন, আর সেই গাড্ডা মানে সন্দেশখালীতে শাহজাহানের খোঁড়া গাড্ডায় তিনি নিজে পড়ে সখাত সলিলে ডুবেছেন কিনা সেটা তো পরের কথা, কিন্তু বিজেপি নিঃসন্দেহে সেই গাড্ডার মধ্যে তেলের সন্ধান পেয়ে গেছে। শাহজাহানের খোঁড়া গাড্ডা থেকে তেল তুলতে শুরু করে দিয়েছে বিজেপি, যেটা তাদের এই সামনের নির্বাচনে বিরাটভাবে রসদ যোগাবে, ফুয়েল যোগাবে, এটা বোঝা যাচ্ছে। এবং এবারের ভোটে তারা সন্দেশখালীকে যে একটা ওরকম জায়গাতেই নিয়ে যাবে, নিয়ন্ত্রক জায়গায়, এটাও বোঝা যাচ্ছে। আজকের সবার থেকে, প্রধানমন্ত্রী এই সবার থেকে তো সেটা আরও স্পষ্ট হয়ে গেল। মা বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি ঘোর পাপ করেছে। संदेश खाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है। हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। বলছেন নারী বিরোধী প্রধানমন্ত্রী এই কথাটা বলছেন, তার বিজেপি সরকারের উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ এগুলো উনি দেখতে পাচ্ছেন না? উনি কথাটা ঠিকই বলেছেন, পশ্চিমবাংলায় গ্রহণ লেগেছে, কিন্তু ওনার সঙ্গে সঙ্গে বলা উচিত মণিপুরে তার চেয়েও বড় গ্রহণ। উত্তরপ্রদেশের দিকে তাকান, উনি জলে ডুবে খুঁজে বেড়াচ্ছেন বটে, কিন্তু গ্রহণ উত্তরপ্রদেশে।